খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। লন্ডনে থাকতে দেখতাম বিভিন্ন সময় ফটো সেশন করতেন, পাবলিক বাসে নাকি ঘুরে বেড়াচ্ছেন। দেশে আসার পর উনি আর পাবলিক বাসে উঠতে পারেন না, ওনার বুলেট প্রুফ বাসে উঠেন আর বুলেট প্রুফ গাড়িতে উঠেন। জনগণ বিচ্ছিন্ন ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি মাঝে মাঝে আপনার বুলেট প্রুফ গাড়িতে ড্রাইভ করে রাস্তার ময়লা পরিষ্কার হয়েছে নাকি এই শোডাউনে বের হন। সেই শোডাউন করতে করতে একটা বাজারে দয়া করে নামবেন, নেমে দ্রব্য মূল্যের কি অবস্থা সেটা দোকানিকে নিজে জিজ্ঞেস করবেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, সেই বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, সব প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন, মাঠে থাকেন, ইনশাআল্লাহ জনগণের দাবি 11 দলীয় ঐক্য দাবি আদায়ের মাধ্যমেই পূরণ করবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দল 11টা দাবি সচিবালয়ে, মন্ত্রণালয়ে সরকারের কাছে পৌঁছে দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ অনুষ্ঠান, কোনো হাঙ্গামা নাই। আমরা যখন হেঁটে যাচ্ছি আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। তা আমরা বললাম যে এই কাগজটা দিতে যাব, দাবিটা, তো তারা বলল যাওয়া যাবে না। তা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বললাম তাহলে ভিতর থেকে কাউকে একটু বলেন এসে রিসিভ করে নিয়ে যেতে, যেহেতু যেতে দিবেন না এসে যেতে রিসিভ করে নিয়ে যায়, আমরা ভাঙচুর মারামারি করতে আসিনি। তো বললো আচ্ছা ঠিক আছে আপনারা অপেক্ষা করেন। তো সেখানে মাননীয় বিরোধী দলের নেতা উপস্থিত, বিরোধী দলের চিফ হুইপ উপস্থিত, কমপক্ষে 10 জন এমপি উপস্থিত। আমাদের কথা বাদই দিলাম, আমরা তো কর্মী বাহিনী। এতগুলা শীর্ষ নেতৃবৃন্দ দাঁড়িয়ে থাকার পরে যেই জায়গায় আমাদের বাধা দেওয়া হলো, সেখান থেকে সচিবালয়ে পায়ে হেঁটে যেতে লাগে 3 মিনিট। আমরা সুদীর্ঘ 35 মিনিট ওখানে দাঁড়িয়ে অবস্থান করলাম বিনয়ের সাথে। ভিতর থেকে বারবার বলা হলো আসছি 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 বলতে বলতে শেষ পর্যন্ত তারা হাঁটাপথ 3 মিনিট এসে পৌঁছাতে পারে নাই। এইটা হচ্ছে বিএনপি সরকারের অবস্থান। একটা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা একটা কাগজ তাদের হাতে দিব, স্মারকলিপি, সেটা দিতে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, এবং সেটা রিসিভ করতে আসার জন্য 35 মিনিট আমরা ওখানে পায়ে দাঁড়িয়ে অবস্থান করেছি, যেখানে বাংলাদেশের শীর্ষ নেতারা অবস্থান করছিল, সংসদ সদস্য অবস্থান করছিল, বিরোধী দলীয় চিফ হুইপ অবস্থান করছিল, বিরোধী দলীয় নেতা স্বয়ং উপস্থিত ছিল। এই কাগজটা নেওয়ার সৎ সাহস বিএনপি সরকার এখনো পায়নি। এটার জন্য একটা সৎ সাহস লাগে, সেই সৎ সাহসটা তাদের মধ্যে নাই। এখন কেন নাই? কারণ হচ্ছে বিএনপি সরকার কোনো জবাবদিহিমূলক সরকার না। সরকার যেই কার্যক্রমগুলো করে এগুলোর জবাবদিহি দেওয়া তাদের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই? কারণ হচ্ছে তারা জনগণের ভোটে ক্ষমতায় জিতে আসতে পারে না। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ম্যানেজ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এই কারণে তাদের কোনো জবাবদিহিতাও নেই। জনগণকে উত্তর দিতে হয় না, যেহেতু হয় না, যখন মন চায় বিদ্যুতের দাম বাড়িয়ে ফেলে, গ্যাসের সংকট সৃষ্টি করে ফেলে, তেলের সংকট সৃষ্টি করে ফেলে। তেলের দামটা যখন বাড়ানো হয়ে যায় কোনো সংকট নাই, পরদিন দেখে একদম সুন্দর সাপ্লাই চলছে। এখন গ্যাসের সংকট চলছে, দামটা বেড়ে গেলেই আমার ধারণা সংকট শেষ হয়ে যাবে। সো এই যে জবাবদিহিহীন একটা সরকার, কারণ হচ্ছে তারা ম্যানেজ ভোটের মাধ্যমে এসেছে।
যেই বিষয়টা এখানে আলোচনায় আনা হয়েছে, বলা হয়েছে জুলাই, এটা নিয়ে আসলে কি বলবো আমি জানি না। মানে এটা নিয়ে তো আমরা প্রতিদিন বলছি, প্রতিনিয়ত বলছি, বারবার বলছি। কারণ ওই যে বলছিলাম ম্যানেজ ভোটের সরকার, আবারও উদাহরণ টানতে হয়। এখানে আমার ভাই পাটোয়ারি আছে, সে কি নির্বাচনে জিতে নাই? মোহাম্মদপুরে আমার ভাই মামুনুল হক নির্বাচন করেছে, উনি কি জিতে নাই? কক্সবাজারে হামিদুর রহমান আজাদ নির্বাচন করেছে, উনি কি জিতে নাই? জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করেছে, তারা কি জিতে নাই? আমরা তো দেখেছি কিভাবে করে হারানো হয়েছে। আমরা তো পাটোয়ারি যখন নির্বাচনের ফলাফল আসছে কিভাবে করে সরকার দলীয় লোকজন ভোট কেন্দ্রের ভিতর ঢুকে পাহারা দিয়ে রেজাল্ট পাল্টাচ্ছে সেটাও দেখেছি। আমরা এটাও দেখেছি মামুনুল হকের রেজাল্টের মধ্যে কলম দিয়ে ঘষে নাম্বার পরিবর্তন করা হচ্ছে, সেটাও দেখেছি। তো যখনই ম্যানেজ ভোটের সরকার থাকে তার কোনো জবাবদিহিতার প্রয়োজন জনগণের কাছে থাকে না। এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও ছিল না, এটা এই মুহূর্তে তারেক জিয়ার সরকারেরও নাই। যেহেতু নাই, তাদের কোনো দায় নাই, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আমার কথাটা কি বোঝা গেছে? মানে সরকারের একটা দায় থাকতে হয় জনগণের কাছে, দায়বদ্ধতা। তাদের তো কোনো দায় নাই, যেহেতু দায় নাই অতএব এটা পালন করার তাদের কোনো প্রয়োজন নেই। দায়টা আমাদের আছে, আমাদের প্রয়োজনীয়তা আছে, আমাদের দায় আছে। কারণ জুলাই আন্দোলনের সময় আমরা লন্ডনেও ছিলাম না, আমরা শিলংয়েও ছিলাম না, আমরা ছিলাম রাজপথে। আমরা জুলাইটাকে দেখেছি, আমরা জুলাইটাকে অনুভব করছি এবং আমরা জানি কোন কোন সংস্কার প্রয়োজন। এই কারণে আমরা বারবার এই কথাগুলো বলছি। এখন একটা কনসেপ্ট খালি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বক্তব্য শেষ করে দিব, লম্বা ভাষণে যাব না, অনেক বেজে গেছে। হাসিন ভাইও যেটা দিয়ে শেষ করলো যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সবাই বলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিএনপিও বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবো, তাহলে পার্থক্যটা কি? এই জায়গাটাতে আমাদের কমিউনিকেশনের একটা ভুল হচ্ছে। জুলাই সনদ জাতীয় সংসদের সামনে এটা স্বাক্ষর করা হয়েছিল, ওই জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে চায়, ওখানে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। গণভোটে যখন 4টা প্রশ্ন ছিল তখন সকল দলের সকল নোট অফ ডিসেন্টকে বাতিল করে দিয়ে গণভোট হয়েছিল। নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছিল? আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলেরও ছিল, বামপন্থী দলেরও ছিল, এনসিপিটা আমার ঠিক মনে নেই ছিল কিনা। তো নোট অফ ডিসেন্ট অনেকগুলা দলের ছিল, সেই সকল নোট অফ ডিসেন্ট বাতিল করে গণভোট হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিএনপি যে বলে আমি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব, কোন জুলাই সনদ? তাদের নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ। আমাদের কমিউনিকেশনটা একটু পরিবর্তন করা দরকার, কারণ জনগণ ভুল বুঝতেছে। জনগণ টিভি খুলে দেখে যে বিরোধী দল 11 দল, পাটোয়ারি, আমিরে জামাত, নাহিদ, রাশেদ প্রধান গলা ফাটায় চিৎকার করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর সালাউদ্দিন সাহেব শিলং বিলাসী জীবন শেষ করে দেশে এসে বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানে করবে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে গণভোটের গণরায় যেটা আসছে ওটাকে বাস্তবায়ন করতে হবে, গণরায়ের আলোকে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। ওই সংসদ ভবনের সামনে হাসি দিয়ে যে সাইন করেছিলাম নোট অফ ডিসেন্ট সহ, ওই জুলাই সনদ বাস্তবায়ন করলে কোনো সংস্কার হবে না, কারণ বিএনপি মূল সংস্কারের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো অতএব গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সংস্কারটা দেখতে পাবো। আর এখানে যে প্রশ্নটা করা হয়েছে প্রাপ্তি ও প্রত্যাশা, প্রত্যাশা প্রাপ্তি তো আসলে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। প্রত্যাশা যেটা, সেটা সরকারের কাছে নাই, জনগণের কাছে আছে। জনগণ জুলাইতে যেভাবে করে আন্দোলন সংগ্রাম করেছিল, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, আমার প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা আর গণ অভ্যুত্থান চাই না, এবার একটা বিপ্লব চাই। একটা বিপ্লব প্রয়োজন, যে বিপ্লবের মাধ্যমে পুরা রাষ্ট্র কাঠামোটাকে ঢেলে সাজানো যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ওই বিপ্লবের আহ্বান আমি জানাতে চাই। এটাই আমার প্রত্যাশা, যে সামনে যেই আন্দোলনটা আসবে সেটাকে বিপ্লবে রূপান্তর করতে হবে। আমরা গতবার গণ অভ্যুত্থান করেছি, বিপ্লব করতে চেয়েছিলাম কিন্তু বিপ্লবটা করতে পারিনি। এবার একটা বিপ্লব সংগঠিত হতে হবে। সেই প্রত্যাশা এবং আশা রেখে আপনাদের খালি বলতে চাই, শত্রুগুলো একটু আইডেন্টিফাই করে নেন। পুরাতন জালিম কিন্তু আবার প্রবেশ করার চেষ্টা করছে। আমি
আপার কথা বলছি না, আপারটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড বাজি, আওয়ামী লীগের কথা বলছি, পুরাতন জালেম, এটা আমাদের শত্রু, মনে রাখতে হবে। আমাদের নতুন জালিম তো সবাই চিনে গেছেন, সরকারে আছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপি। আর আরেকটা শত্রু আমরা মাঝে মাঝে ভুলে যাই, অনেক রঙে রসে ভরপুর সিনেমা গান বাজনা দেখে টেকে ভুলে যাই আমাদের একটা চিরশত্রু আছে, তার নাম হচ্ছে হিন্দুস্তান। এটা ভুলে যান না, পিছন থেকে তারাই সব শয়তানিগুলো খেলে, সেটা আওয়ামী লীগকে দিয়ে খেলাক আর বিএনপিকে দিয়ে খেলাক, মূল খেলাটা খেলতে চায় তারা দিল্লি থেকে বসে। এই তিনটা শত্রুকে একটু মাথায় রেখেন, কারণ সামনের যুদ্ধটা এই ত্রিমুখী শত্রুর বিরুদ্ধে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালাম। বাংলাদেশের একটি পত্রিকা নিউজ, ইংরেজি দৈনিক, এবং এটার সম্পাদক নুরুল কবির। নুরুল কবির বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সাংবাদিক এবং গুণী সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক, এবং এই মানুষটা কখনো কোনো রাজনৈতিক দলের দালালি করেননি, কখনোই না। আমরা বাংলাদেশের সব থেকে বড় পত্রিকা হিসেবে যাদেরকে স্বীকৃতি দিই, যে বাংলা এবং ইংরেজি পত্রিকা দুটোকে স্বীকৃতি দিই, তাদের সম্পাদকদেরও আমরা রাজনৈতিক এক ধরনের দুর্বলতা লক্ষ্য করেছি হয়তো, কিন্তু এই নুরুল কবিরকে কখনোই আমরা মাথা নোয়াতে দেখিনি, হোক সেটা বিএনপির আমলে, হোক সেটা আওয়ামী লীগের আমলে, কিংবা হোক সেটা ডক্টর ইউনূসের আমলে। ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের সম্ভবত একমাত্র সাংবাদিক যিনি ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছেন অ্যাজ লাইক পশ্চিমা সাংবাদিক, যে সাংবাদিকরা কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রশ্ন করলে তাকে ডোমিনেট করার চেষ্টা করেন, প্রশ্নবাণে বিদ্ধ করার চেষ্টা করেন প্রতিনিয়ত, সেটা নুরুল কবির করে দেখিয়েছেন। কিন্তু ওই একটি বড় পত্রিকার সম্পাদক যখন তার সাক্ষাৎকার নিয়েছেন, তখন আমরা দেখেছি যে প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি, যে ব্যাপারটা আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি পরিচিত ব্যাপার ছিল, সেটাই তিনি ঘটিয়েছেন। নুরুল কবিরের নিউজ খুবই স্বনামধন্য পত্রিকা, কিন্তু সম্প্রতি একটি ঘটনা ঘটেছে এই পত্রিকাতে। ঘটনার কথা একটু উজ্জ্ব রাখি, ঘটনাটা পরে বলছি। সেই নিউজে একটা নিউজ ছাপা হয়েছে বিবিসি বাংলাকে উদ্ধৃত করে। সেখানে বলা হচ্ছে যে হাসিনা দিল্লির কাছে বোঝা হয়ে উঠেছেন এবং এই বোঝা নামানোর জন্য দিল্লি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এবং তারা উদ্ধৃত করছে বিবিসি বাংলাকে। বিবিসি বাংলার যে রিপোর্টকে তারা উদ্ধৃত করছে, সেই রিপোর্টটা আমি নিজেও দেখেছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। নিউজ যখন বলার চেষ্টা করছে যে হাসিনা দিল্লির কাছে বোঝা হয়ে উঠেছেন, দিল্লি হাসিনাকে ত্যাগ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, এটা সত্যই ঘটছে এবং শেখ হাসিনার কপালে রাজ্যের গজব নেমে আসছে, নাকি এটা এক ধরনের বায়াসড নিউজ, যে নিউজ করে আদতে শেখ হাসিনার ক্ষতি করার চাইতে লাভ করা হচ্ছে পক্ষান্তরে। কিন্তু সেটা কেন করা হচ্ছে, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নিউজের একটি রিপোর্টের কথা। সেই রিপোর্টে যিনি রিপোর্ট করেছেন তার নাম নেই, পত্রিকার রিপোর্ট হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। সেই রিপোর্টের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাসিনা ইনক্রিজলি বিকামিং এ লায়াবিলিটি ফর দিল্লি সেইজ বিবিসি। অর্থাৎ বিবিসি বলছে হাসিনা দিল্লির জন্য ক্রমশ বোঝা হয়ে উঠছেন। বিবিসিকে উদ্ধৃত করে এই বক্তব্যটা দেয়া হচ্ছে, নিউজের শিরোনাম এটা। সেখানে যদি আমরা ভেতরে ঢুকি তাহলে কি তারা বলছে একটু জানি। বিবিসি বাংলার একটি ভাষ্য অনুযায়ী বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উপস্থিতি নিয়ে নয়াদিল্লির অস্বস্তি বাড়ার সাথে সাথে তিনি ভারতের জন্য ক্রমশ একটি বোঝা হয়ে উঠতে পারেন। এই শব্দটা আবার বলা হচ্ছে, শিরোনামে বলা হচ্ছে বোঝা হয়ে উঠেছেন, এখানে বলা হচ্ছে বোঝা হয়ে উঠতে পারেন।
এবার বলা হচ্ছে 2024 সালের 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে চলে যান, যে অভ্যুত্থানে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন, আর ঢাকা বারবার তার প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছে। গত বৃহস্পতিবার বিবিসি তাদের বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভাষ্যে হাসিনার ভারতে আগমন বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়েছে এবং গত 2 বছরে তার প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে খুব কমই বাণিজ্যিক ফ্লাইট দেখা যায়, বরং বেশিরভাগই সামরিক বিমান চলাচল করে। ঠিক 2 বছর আগে আগস্টের এক বিকেলে শেখ হাসিনা একটি বাংলাদেশি সামরিক বিমানে এখানে অবতরণ করেন। রানওয়েতে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের সেকেন্ড ম্যান, এটা মনে রাখতে হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তারপরে হয়তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী, অনেকের নাম বলতে পারেন, কিন্তু আদতে ইন্ডিয়ার সেকেন্ড ম্যান হচ্ছেন এই অজিত দোভাল, যিনি নিরাপত্তা উপদেষ্টা। তিনি স্বাগত জানিয়েছেন শেখ হাসিনাকে। সেদিন ভারত বিপদে থাকা এক বিদেশি বন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল, কিন্তু আজ কি তার প্রতি দিল্লির দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে? এই প্রশ্ন করা হয়েছে। বিবিসি প্রশ্ন করছে, আর নিউজ সেটাকে বলছে যে দিল্লি বদলে ফেলেছে এবং দিল্লি শেখ হাসিনাকে বোঝা ভাবছে এবং এই বোঝা সরানোর কৌশল খুঁজছে। ভাষ্যে বলা হয়েছে 5 আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লি থেকে সরাসরি অনলাইন সংবাদ সম্মেলনে হাসিনার অংশগ্রহণে বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। হ্যাঁ, এটা সত্য যে 5 আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা যেভাবে সরাসরি অনলাইন সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন তাতে বাংলাদেশ খুবই ক্ষুব্ধ, এতে এমনটা বলা হয়েছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। বিবিসির ভাষ্যে বলা হয়েছে যে বাংলাদেশ বিশ্বাস করে নয়াদিল্লি হাসিনাকে ওইভাবে কথা বলার অনুমতি দিয়েছিল এবং তার মন্তব্যগুলো, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমকে উদ্দেশ্য করে করা মন্তব্যগুলো ভারতের পরোক্ষ সমর্থন ছাড়া সম্ভব ছিল না। প্রতিবেদন বলছে যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঘটনা প্রবাহ থেকে বাংলাদেশ ধারণা করছে যে ভারত সরকারই তাকে এভাবে কথা বলার অনুমতি দিয়েছে। তিনি যা বলেছেন তা যা মূলত ভারতীয় গণমাধ্যমকে লক্ষ্য করে বলা, তা ভারতের মৌন সমর্থন ছাড়া বলেননি। এই যে এতক্ষণের ব্যাপারটা শুনলেন, যে মানে এই রিপোর্ট বলছে যে বাংলাদেশ মনে করছে এটা ভারতের সমর্থন ছাড়া সম্ভব নয়। যে রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ মনে করছে এটা ভারতের সমর্থন ছাড়া সম্ভব নয়, সেই রিপোর্ট কি এটা বলতে পারে যে শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছেন, সেই বোঝা নামানোর চেষ্টা করছে, এখন দিল্লি উঠে পড়ে লেগেছে সেই বোঝা নামানোর? সর্বশেষ শুক্রবারে গতকালকেই আমরা দেখেছি যে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি আগের মতোই বলেছেন যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কিন্তু বলেছেন, আগের কথারই পুনরাবৃত্ত করেছেন, তিনি কথা আগের মতোই বলেছেন যে এটার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিবিসি বারবার বলেছে যে বাংলাদেশ বিশ্বাস করে এটা ভারতের ইন্ধনেই হয়েছে, ভারত এটা করাচ্ছে। তাহলে ভারত যাকে দিয়ে এটা করাচ্ছে সেই রিপোর্টার কিভাবে বলেন যে শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছে, সেই বোঝা নামানোর চেষ্টা করছে? এখানে বলা হচ্ছে ভাষ্যমতে ভারতের ক্রমবর্ধমান অস্বস্তির মূল কারণ হলো বাংলাদেশে হাসিনার আইনি মর্যাদা। মূল কারণ হলো শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে একটি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাকে সে দেশের সরকার ফেরত চায়। ভারত সেই অনুরোধে সাড়া না দিয়ে চুপচাপ বসে আছে এবং এই রিপোর্টটা পুরোটাই, আপনি এই রিপোর্টটা যদি পড়েন, পুরোটাই রিপোর্টে বিবিসি বাংলার সেই ভিডিও প্রতিবেদনও আমি দেখেছি, এখানে যেটা মূল কথা বলা হয়েছে, একটা প্রতিবেদনে তো অনেক কথা বলা হয়, মূল কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ধারণা শেখ হাসিনাকে ভারত শেল্টার দিচ্ছে এবং ভারত এগুলো করাচ্ছে। অন্যদিকে ভারত বলছে কৌশলে এগুলো এড়িয়ে যাচ্ছে, না এগুলো কোনো সম্পর্ক নাই, এগুলো বেসরকারি আয়োজন, এগুলো ভারত সরকার এগুলো সমর্থন করে না, এগুলো কোনোভাবেই আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এভাবে তারা এড়িয়ে যাচ্ছে। তো এর মাঝে বাংলাদেশ যখন মনে করছে, বিবিসি বলছে বাংলাদেশ মনে করছে এটা ভারত করাচ্ছে, তাহলে সেই ভারত শেখ হাসিনাকে বোঝা ভাবছে কি করে? এবং প্রত্যর্পণের যে আবেদন, সেই আবেদন অন্তত 3 বার করা হয়েছে লিখিতভাবে এবং মৌখিকভাবে বহুবার করা হয়েছে।
এখন পর্যন্ত ভারত সেটা নিয়ে সাড়া দেয়নি। প্রফেসর ইউনূসের আমলে বারবার বলা সত্ত্বেও সাড়া দেয়নি। যদিও প্রশ্ন উঠেছে প্রফেসর ইউনূসকে আদৌ চাইছিলেন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরে আসুন, কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগকে আদৌ নিয়েছিলেন, এই প্রশ্নও কিন্তু এখন উঠছে। এই যে বিবিসির ঘাড়ে বন্দুক রেখে বলার চেষ্টা করা হলো যে বিবিসি বলছে যে শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছে, সেই বোঝা সরানোর চেষ্টা করছে দিল্লি। আদতে ভারত থেকে যে খবরগুলো আসছে তাতে শেখ হাসিনাকে বরং আরো শক্তপোক্তভাবে সহযোগিতা করার আয়োজন চলছে, এবং সেই আয়োজনে বাংলাদেশ বারবার উদ্বেগ জানাচ্ছে। এবং বাংলাদেশ বারবার উদ্বেগ জানানোর একটাই কারণ যে শেখ হাসিনার ব্যাপারে ভারত কোনো ধরনের কোনো নেগেটিভ সিদ্ধান্ত নিচ্ছে না। আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকমটাও সম্ভাবনা তৈরি হয়েছে যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে, ইন্টারপোল যেন শেখ হাসিনাকে অ্যারেস্ট করে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু আমার মনে হয় যে যারা এইসব খবর ছড়াচ্ছেন তারা বোধহয় জানেন না যে ইন্টারপোল রাজনৈতিক ব্যাপার জড়িত রয়েছে যে সকল বিষয়ে কিংবা যে সকল ব্যক্তির সঙ্গে, সেই ব্যাপারে ইন্টারপোল হস্তক্ষেপ করে না। সব মিলিয়ে এই ব্যাপারটা যখন জটিল, তখন নিউজ বিবিসির ঘাড়ে বন্দুক রেখে বলে দিল যে শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে প্রকৃত বাস্তবতা আড়াল করার চেষ্টা এবং মানে অহেতুক একটা নিউজ দেওয়া, অন্য একটা বড় আন্তর্জাতিক গণমাধ্যমের উপরে দোষ চাপিয়ে, এর পেছনে কারণ কি? এটা করে কি শেখ হাসিনার মানে সমালোচনা করে ক্ষতি করা হলো, কিংবা ক্ষতি করা সম্ভব হলো, কিংবা আওয়ামী লীগের ক্ষতি করা সম্ভব হলো, নাকি পক্ষান্তরে তাদের উপকার করে দেয়া হলো? যে এরকম একটা বড় পত্রিকা, নিউজ পত্রিকা, তারা শেখ হাসিনার ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছে না, বিবিসির নাম ভাঙিয়ে তারা অন্য তথ্য দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে পত্রিকার সম্পাদকের আমি প্রথমে এত প্রশংসা করলাম এবং মনে হয়েছে যে বাংলাদেশে মেরুদণ্ডওয়ালা মানে সম্পাদক যারা রয়েছেন, যে কয়জন হাতে গোনা রয়েছেন, তার মধ্যে যদি আপনি সিরিয়াল করেন তাহলে অতি অবশ্যই নুরুল কবিরের নাম 1 নাম্বার অবস্থানে থাকবে। সেই পত্রিকা তাহলে এটা করছে কিভাবে? আমরা এই মাসের শুরুতেই একটা ঘটনা দেখেছি। প্রফেসর ইউনূসের উপপ্রেস সচিব ছিলেন আজাদ মজুমদার। তিনি ডেইলি ওয়াদাতে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছিলেন। ডেইলি ওয়াদা তিনি ছেড়েছেন, যে কোনো কারণেই হোক, সেই কারণটা নিয়ে এত কথা বলতে চায় না। ডেইলি ওয়াদা ছেড়েছেন, অর্থাৎ শফিকুল আলমের সঙ্গ তিনি ছেড়েছেন। ছেড়ে তিনি নিউজে মানে কি বলবো, ডেপুটি এডিটর হিসেবে যোগ দিয়েছেন। ডেপুটি এডিটর হিসেবে যোগ দেওয়ার পরেই নিউজের একাধিক নিউজ দেখা গেছে যে নিউজটা অনেকটা ডেইলি ওয়াদার মতো। ডেইলি ওয়াদা যেরকম একটা পক্ষের পারপাস সার্ভ করার চেষ্টা করছে বলে অনেকে অভিযোগ করছেন, এবং সেই অভিযোগটা মোদ্দা অর্থে এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে সেই পত্রিকাটা তার গ্রহণযোগ্যতা, নিরপেক্ষ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে প্রিন্টিং ভার্সনে আসার আগেই। সেরকম অবস্থা নিউজ কেউ কি করতে চান আজাদ মজুমদার? মানে আজাদ মজুমদার আসার পরেই কি এরকম নিউজ হতে শুরু করেছে, যে নিউজে সত্যের চাইতে একটা পক্ষপাতিত্ব উঠে আসবে মানে একেবারে পরিষ্কারভাবে, যেখানে আমরা মানে সাংবাদিকতার যে নিরপেক্ষতা, সাংবাদিকতার যে আইডিওলজি, সেই আইডিওলজির বাইরে গিয়ে এক ধরনের অ্যাক্টিভিজম দেখতে পাবো। সাংবাদিকের কাজ কি অ্যাক্টিভিজম করা, নাকি সাংবাদিকের কাজ প্রকৃত তথ্যটা তুলে আনা? এবং এই যে প্রকৃত তথ্য তুলে না এনে ভুল তথ্য দিয়ে মানুষকে কনফিউজ করা, এতে করে আওয়ামী লীগের ক্ষতি করতে যে, শেখ হাসিনার ক্ষতি করতে যে প্রকারান্তরে লাভ করা হচ্ছে, অনেক বেশি উপকার করা হচ্ছে। এই উপকারগুলো হয়তো আমরা আজকে বুঝতে পারবো না, কিন্তু একদিন এই ব্যাপারগুলোই আমাদেরকে হয়তো ভোগাবে। দর্শক, আপনার কি একটু মেলে, দুয়ে কি 4 মেলে যে কোথা থেকে কি হচ্ছে বাংলাদেশের? আমিই বলছি যে বাংলাদেশের 1 নাম্বার মেরুদণ্ডওয়ালা মানে সম্পাদক যদি মানে আপনি বিচার করেন, নির্বাচন করেন, তাহলে নুরুল কবিরের নাম অবশ্যই আসবে। এই মানুষটাকে কখনো এখন পর্যন্ত তার জীবদ্দশায় মাথা নত করতে দেখিনি, কিন্তু তার পত্রিকায় এরকম হচ্ছে কেন, এবং একাধিকবার এটা হচ্ছে কেন? হতাশা বাড়ছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।